সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলের হামলা নিয়ে সাম্প্রতিক ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে নতুন এক অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে। 2025 সালের 10 সেপ্টেম্বর ইসরায়েলি বাহিনী দোহায় হামাস সংশ্লিষ্ট একটি টার্গেটে বিমান হামলা চালায়। এর মধ্য দিয়ে কাতার সপ্তম দেশ হয়ে গেল যার উপর ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছে। এই হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি গোটা আন্তর্জাতিক ব্যবস্থার মৌলিক নীতি এবং সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। গত 2 বছরে ধারাবাহিকভাবে ইসরায়েল যেসব আক্রমণ চালিয়েছে, এই দোহা হামলাকে তার শেষ ঢেউ হিসেবে দেখা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন সহ ফিলিস্তিনি ভূখণ্ডে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। 2025 সালের গ্রীষ্মে টানা 12 দিন ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশের প্রত্যক্ষ সমর্থন নিয়েও ইরানেও হামলা চালায়। এর পাশাপাশি 9 সেপ্টেম্বর তিউনিসিয়ার বন্দরগুলোতে মানবিক সাহায্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়। এর কয়েক ঘণ্টা পর দোহায় একটি ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা হয়। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের পরবর্তী লক্ষ্য নিয়ে ওয়াহিদ ফারুকির প্রতিবেদন। আন্তর্জাতিক পরিসরে অধিকাংশ রাষ্ট্রই মনে করে যে ইসরায়েল কার্যত আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে। বিশেষত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ করে না। কয়েকটি আনুষ্ঠানিক নিন্দা জ্ঞাপন করা হলেও কোনো পরিবর্তন আনতে সক্ষম কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু আঞ্চলিক রাষ্ট্রগুলোর ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দোহা হামলার দ্বারা প্রভাবিত এবং তাদের প্রতিক্রিয়াই ভবিষ্যতের মধ্যপ্রাচ্যের গতিপথ নির্ধারণ করবে। অনেক বিশ্লেষক মনে করেন দোহা হামলা এক প্রকার টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। প্রথমত, কাতারকে ইসরায়েল সাধারণত শত্রু রাষ্ট্র হিসেবে দেখে না। কাতার ইসরায়েলের জন্য কোনো সামরিক হুমকি নয়, বরং মধ্যস্থতাকারী ভূমিকায় দীর্ঘদিন ধরে কাজ করেছে। কাতার হল যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। দোহায় আল উদেইদ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে, যা শুধু কাতারের নিরাপত্তার গ্যারান্টি দেয় না, বরং গোটা অঞ্চলে মার্কিন সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু। পশ্চিমা দেশগুলো কাতারের মধ্যস্থতা কার্যক্রম, বিশেষ করে তালেবান ও হামাসের সঙ্গে আলোচনায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এমন একটি দেশকে লক্ষ্যবস্তু করা ইসরায়েলের অস্বাভাবিক ও কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। দোহা হামলা আরও একটি বিষয় স্পষ্ট করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কোনো শান্তি প্রক্রিয়া বা যুদ্ধবিরতি আলোচনার উদ্যোগ কার্যত অর্থহীন। হামলাটি এমন একদল মানুষের উপর চালানো হয়েছিল যারা সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করতে কাতারে সমবেত হয়েছিলেন। অর্থাৎ ইসরায়েলের বর্তমান নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো যুদ্ধবিরতি চায় না, বরং যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। এতে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাও তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এই বৈঠক আহ্বান করেছিল যুক্তরাষ্ট্র নিজেই। ফলে ভবিষ্যতে কোনো রাষ্ট্র যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় অংশ নিতে গেলে দ্বিধাগ্রস্ত হবে। দোহা হামলার আরেকটি তাৎপর্য হলো এটি উপসাগরীয় দেশগুলোকে সরাসরি বার্তা দিয়েছে। কাতারের মতো একটি আমেরিকাপন্থী ও নিরাপদ ভাবা দেশকেও যদি টার্গেট করা হয়, তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন কিংবা ওমান কেউ নিরাপদ নয়। ইসরায়েলের কৌশল হলো গোটা অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করা। তাদের হিসেব অনুযায়ী অঞ্চল যত অস্থিতিশীল হবে, উপসাগরীয় দেশগুলো তত পশ্চিমা শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়বে, আর ইসরায়েল তত স্বাধীনভাবে কাজ করতে পারবে। কিন্তু বিপরীতে এই হামলার কারণে উপসাগরীয় দেশগুলোতে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া জন্ম নিতে পারে। তারা হয়তো বৈদেশিক নীতিতে বৈচিত্র্য আনতে বাধ্য হবে, বিশেষ করে প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক অংশীদারিত্বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল দোহা হামলার সময় আল উদেইদ ঘাঁটির উপস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধ বিমানের সহযোগিতা। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে, পশ্চিমা সহযোগিতা ছাড়া এই হামলা সম্ভব হতো না। অর্থাৎ কাতারের নিরাপত্তা গ্যারান্টি হিসেবে পরিচিত ঘাঁটি কার্যত দোহা আক্রমণে ব্যবহৃত হয়েছে। এই ঘটনায় উপসাগরীয় দেশগুলোর মধ্যে পশ্চিমা প্রতিরক্ষা ছাতার প্রতি আস্থার বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে। অন্যদিকে আঞ্চলিক দেশগুলো এখন
আরও বেশি আশঙ্কিত। ইসরায়েল বারবার প্রমিজ ল্যান্ডের ধারণাকে রাজনৈতিক ও সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করছে। এতে লেবানন, সিরিয়া, জর্ডান এমনকি সৌদি আরব ও মিশর ভবিষ্যতে সরাসরি আঘাতের ঝুঁকিতে পড়তে পারে। ইসরায়েলের বিস্তৃত কৌশল হল কোনো আরব রাষ্ট্রকেই স্থিতিশীল বা শক্তিশালী হতে দেয়া যাবে না। তাই যারা এখনও ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে তারাও ভবিষ্যতে টার্গেট হতে পারে। এই প্রেক্ষাপটে আরব দেশগুলোর জন্য সবচেয়ে বড় শিক্ষা হল তাদের প্রতিরক্ষা ফ্রন্ট শুরু হয় ফিলিস্তিন থেকে। আব্রাহাম চুক্তির সময় যখন উপসাগরীয় রাষ্ট্রসহ কয়েকটি আরব দেশ ফিলিস্তিন ইস্যুকে গৌণ করে তুলল, তখন তারা নিজেদের প্রতিরক্ষা ঢালও দুর্বল করে ফেলল। হামাস বা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী ঘোষণা করার মধ্য দিয়ে তারা নিজেদের হাতকেই দুর্বল করেছে। বাস্তবে ফিলিস্তিনকে ছেড়ে দেওয়ার মানে ছিল নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতাকে ধীরে ধীরে হারানো। লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রতি যদি আরব রাষ্ট্রগুলো উদাসীন থাকে, তবে তারা নিজেরাই ভবিষ্যতে একই পরিণতির শিকার হবে। ইসরায়েলের কর্মকর্তারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা এই দুটি রাষ্ট্রকে পুনর্গঠন করার কোনো প্রচেষ্টা বরদাস্ত করবে না। এর মানে অঞ্চলের দুর্বল রাষ্ট্রগুলোকে ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল করে রাখা ইসরায়েলের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। কাতারের জন্য এখন বড় পরীক্ষা হলো এই হামলার যথাযথ জবাব দেয়া। যদি কাতার কঠোর প্রতিক্রিয়া না জানায়, তবে তাদের আঞ্চলিক প্রভাব ও মধ্যস্থতাকারী ভূমিকা দ্রুত হারিয়ে যাবে। যেমনভাবে 1990 সালে ইরাকের হাতে কুয়েত আক্রান্ত হওয়ার পর কুয়েত দীর্ঘদিন আঞ্চলিক রাজনীতিতে গুরুত্ব হারিয়েছিল। তাই কাতারের জন্য এখন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি, নইলে তাদের কেউ গুরুত্ব দেবে না। এদিকে গাজায় ইসরায়েলি সেনারা তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। গাজা সিটিতে 2টি বাড়ি ও একটি তাঁবুতে বিমান হামলায় অন্তত 16 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাস্তুচ্যুত পরিবারও রয়েছে। এছাড়া পশ্চিম গাজায় 16তলা একটি ভবন উড়িয়ে দেয়া হয়েছে, যা শহরের সবচেয়ে উঁচু ভবন হিসেবে বিবেচিত হতো। হামলার আগে পরিবারগুলোকে ভবন ছাড়ার জন্য সতর্ক করা হলেও হামলার ধ্বংসযজ্ঞে বহু মানুষ আবারও আশ্রয়হীন হয়ে পড়েছে। সেনাবাহিনী দাবি করেছে ভবনটিতে সন্ত্রাসী অবকাঠামো লুকানো ছিল। এই চলমান যুদ্ধের সূত্রপাত হয়েছিল 7 অক্টোবর 2023-এর হামাসের হামলা দিয়ে। তখন 251 জনকে অপহরণ করা হয়। এখন পর্যন্ত 48 জন বন্দী গাজায় আটক আছে বলে ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলি প্রতিশোধমূলক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বহু শহর, প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। দোহা সম্মেলন মূলত কাতারের উপর হামলার প্রেক্ষাপটে বসানো হলেও এর ভেতরে বৃহত্তর আরব ইসলামিক সংহতির আলোচনা উঠে আসে। একদিকে ইসরায়েল যেভাবে হুমকি জারি রেখেছে, হামাস নেতারা যেখানে থাকুক সেখানে হামলা হবে, তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন সংকট তৈরি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও কিছুটা দ্বিমুখী। তারা ইসরায়েলকে সামরিক সমর্থন দিচ্ছে, কিন্তু একই সঙ্গে কাতারের প্রতি মিত্রতার ভারসাম্য রাখতে চাইছে। সবশেষে ইসরায়েলের দীর্ঘমেয়াদী কৌশল আর গোপন নেই। তারা স্পষ্টভাবে আঞ্চলিক শক্তি হতে দিতে চায় না কোনো আরব রাষ্ট্রকে। ফলে আরব দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ লড়াই কেবল ফিলিস্তিনের জন্য নয়, বরং প্রত্যেক আরব রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য। যদি তারা এখনই একসঙ্গে না আসে, তবে একে একে সবাইকে ইসরায়েলের টার্গেট হতে হবে। সার্বিকভাবে দোহা হামলা শুধু কাতারের বিরুদ্ধে একটি আগ্রাসন নয়, বরং গোটা আরব বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। এই বার্তায় স্পষ্ট যে ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে উপসাগরীয় যে কোনো দেশ, এমনকি সবচেয়ে প্রো ইসরায়েলি রাষ্ট্র। তাই একমাত্র পথ হল ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং ফিলিস্তিন প্রশ্নকে পুনরায় আরব নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনা। অন্যথায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা অব্যাহত থাকবে এবং প্রতিটি রাষ্ট্র ধীরে ধীরে তাদের স্বাধীনতা হারাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।